হঠাৎই এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে নৃশংসভাবে খুন করা হয়। আর এই খুনের কেসটি তখনই এক অদ্ভুত মোড় নেয় যখন কেসটি লড়ার জন্য আদালতে মুখোমুখি এসে দাঁড়ায় একজন বাবা এবং তার মেয়ে। একজন লড়ছে ন্যায়ের জন্য আর অন্যজন লড়ছে নিজের সিস্টেমকে বাঁচাতে। সম্পর্ক এবং দায়িত্বের এই নির্মম খেলায় শেষ পর্যন্ত জয় কার হবে, কে হাসবে শেষ হাসি? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো এই খুনের পেছনের আসল অপরাধী বা কে? সে কি আড়ালেই থেকে যাবে নাকি বেরিয়ে আসবে আরো ভয়ঙ্কর কোনো সত্য? সেটাই দেখবো আজকের গল্প সিস্টেমে, যার প্রতি মিনিটে মিনিটে রয়েছে এমন কিছু টুইস্ট যেটা আপনার ভাবনারও বাইরে। চলুন তাহলে আর দেরি না করে মূল গল্পটা শুরু করা যাক। শুরুতেই আমাদের একটা কয়েদিকে দেখানো হয় আর ব্যাকগ্রাউন্ডে বলা হয় কেউ দোষ করেছে কি করেনি সেটা যায় আসে না, যদি তার দোষ প্রমাণ করা যায় তাহলেই সে অপরাধী। এরপর আমাদের সেই কয়েদিকে দেখানো হয়, তার নাম রামনাথ। সে আজকে কোর্টে হেরে গেছে, যার কারণে তার জেল হয়ে যায়। কিন্তু রামনাথ খুব ভেঙে পড়েছিল। সে তার উকিলকে বলতে থাকে, আপনি তো জানেন আমি কিছুই করিনি। উকিল বলে, তুমি চিন্তা করো না, আমরা হাইকোর্টে যাব। কিন্তু এতক্ষণে রামনাথ নিজেকে আর সামলাতে পারছিল না। সে ভেতর থেকে পুরো ভেঙে গেছে। সবকিছু থেকে হেরে গিয়ে রামনাথ জেলেই আত্মহনন করে মারা যায়। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদের নেহা নামের একজন উকিলকে দেখানো হয় যে খুব তাড়াতাড়ি করে কোর্টের দিকে যাচ্ছিল। নেহা ওয়াশরুমে গিয়ে নিজেকে ঠিক করে নিচ্ছিল। তখনই সেখানে তার পাশে একজন মহিলা দাঁড়িয়ে থাকে, তার নাম সারিকা। আর সে কোর্টে একজন কাউন্ট রিপোর্টার হিসেবে কাজ করে। সারিকা নেহাকে তার টাই ঠিক করতে বলে আর সেখান থেকে চলে যায়। নেহা তখন সেটা ঠিকঠাক করে নেয়। এর কিছুক্ষণ পর নেহা কোর্টে গেলে তার টিম মেম্বার রামের সাথে তার দেখা হয়। রাম নেহাকে বলে, আমার খুব নার্ভাস লাগছে, কারণ আজকে আমাদের কোর্টে প্রথম দিন। আমার এমন মনে হচ্ছে যেন আমি কোনো পরীক্ষা দিতে এসেছি। তোমার ভয় লাগছে না? নেহা বলে, আমি ভাবতাম রেজাল্টের আগে মানুষ বেশি ভয় পায়, কিন্তু তুমি তো এখন থেকেই ভয় পাচ্ছ। এমন করলে তো চলবে না। রাম তখন বলতে থাকে, প্রতিপক্ষকে দেখেই বোঝা যাচ্ছে তারা হয়তো কেস নিয়ে অনেক স্টাডি করে এসেছে। নেহা তখন রামকে এসব শুনে বলে, শোনো, তুমি একটু রিল্যাক্স করো, কিছুই হবে না, এত চিন্তার কিছু নেই। তখনই জাজ সেখানে চলে আসে আর কেস শুরু হয়ে যায়। কেস ছিল জগদীশ নামের কোন একজন লোকের। পুলিশ বলছিল তারা জগদীশের বাড়ির রেড মেরেছে আর সেখান থেকে অনেকগুলো মাদক পেয়েছে। সেখানে তারা যখন রেড মেরেছিল তখন সেখানে জগদীশ ছাড়া অন্য কেউ ছিল না, তার মানে সে মাদক ডিলার। তো নেহা তার বিপক্ষে হয়ে লড়াই করছে, কারণ নেহা জানতো জগদীশ এই কাজ করেছে, কিন্তু তার বিরুদ্ধে নেহার কাছে কোনো প্রমাণ ছিল না। তাই কোর্ট আজকের মতো এই মামলার কোনো রায় দেয় না। তখন নেহার স্যার আসে আর তাকে বলে, আমি তোমার থেকে এই কেসটা নিয়ে নিব। নেহা তখন তাকে অনেক রিকোয়েস্ট করে আর বলতে থাকে যে সে যেন এই কাজটা না করে, কারণ সে এই কেসটা জিতে যাবে। সে অনেক চেষ্টা করছে, কিন্তু তার স্যার আলবার্ট বলে, না, আমি এই ব্যাপারে ভেবে দেখব। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর রাম নেহাকে বলতে থাকে যে তুমি ওনার কথায় কিছু মনে করো না, তুমি তো জানোই উনি কেমন। এরপর আমাদের রাভি নামের একজন বড় উকিলকে দেখানো হয় যে বর্তমানে একটা কেস লড়ে এসেছেন এবং সেটাতে জিতেও গেছেন। তিনি এমন একজন উকিল যিনি যে কোনো কেসে প্রমাণ পেশ করতে অনেক বেশি এক্সপার্ট, তাই তিনি প্রতিটা কেস খুব সহজেই জিতে যান। এখানে রাঘব নামের একজন সাংবাদিক রবিকে খুব কঠিন কঠিন প্রশ্ন করে, কিন্তু রবি এতটাই চালাক ছিল যে সে সব প্রশ্নের উত্তর খুব সুন্দর করে দেয়, যার কারণে রাঘব তাকে উল্টোপাল্টা কোনো প্রশ্নই করতে পারে না। এখানে আমরা এটাও জানতে পারি যে নেহাই হলো সেই রবির মেয়ে, কিন্তু তবুও নেহা তার বাবার অফিসে কাজ করে না। সে নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে চায়। এরপর আমাদের সারিকা নামের সেই মহিলাকে দেখানো হয় যার সাথে নেহার একবার ওয়াশরুমে দেখা হয়েছিল। সারিকা তার অফিস থেকে কোন একটা ডকুমেন্ট বের করে এরপর বাড়ি যেতে থাকে। সারিকার বাড়িতে তার হাজবেন্ড এবং একটা মেয়ে আছে। সারিকার হাজবেন্ড হাঁটা চলা করতে পারে না, তাদের আর্থিক অবস্থাও তেমন একটা ভালো না। আমরা জানতে পারি সারিকার মেয়ে কুসুম অনেক ভালো পড়াশোনা করে আর বর্তমানে সে পুনের স্কুলে যাওয়ার জন্য সিলেক্ট হয়েছে, কিন্তু সে যেতে চাইছিল না, কারণ সেখানে পড়াশোনায় অনেক বেশি খরচা হয়ে থাকে। এত খরচা তার পরিবার কিভাবে টানবে, এইসব নিয়েই তার চিন্তা হচ্ছিল। কিন্তু সারিকা তাকে বলে, টাকা পয়সার চিন্তা করো না, তুমি শুধু মন দিয়ে পড়ালেখা করো আর আগে একজন ভালো ডাক্তার হও। এরপর আমাদের নেহাকে দেখানো হয় যে আলবার্টকে মেসেজ দিয়ে আরো একটা সুযোগ চায়, কিন্তু সে তো কোনো উত্তরই দেয় না। তাই সে বসে বসে নিজের সেলফি উঠাতে থাকে। কিছুক্ষণ পরে আমাদের রবিকে দেখানো হয় যার বাড়িতে আজকে অনেক বড় পার্টি ছিল, কারণ আজকে তাদের ল ফার্মের 25 বছর পূর্ণ হয়েছে আর এই 25 বছরে তারা একটা কেসও হারেনি।
তাই রাভির সকল ক্লায়েন্ট তার বন্ধু হয়ে গেছে। কিছুক্ষণ পর পার্টিতে নেহা আসে। নেহাকে দেখেই অক্ষয় তার কাছে যায়। আসলে অক্ষয় আর নেহা একে অপরকে খুব ভালোবাসে। অক্ষয় নেহার বাবার ফার্মে কাজ করে আর রাভি অক্ষয়কে খুব বিশ্বাস করে। আসলে নেহা এখন সরকারি একটা ল ফার্মের কাজ করে, কারণ তার বাবা চায় আগে সে সরকারি উকিল হয়ে মানুষের কেস জিতুক, তারপর সে তাকে তার ফার্মে নিবে, যাতে করে এরপরে কেউ তার উপর নেপোটিজমের ট্যাগ না লাগায়। নেহা বলে, আমার নিজের ফার্মে কাজ করার জন্য আমাকে কত কিছু করতে হয়। তো এখানে নেহার বাবা আজ তাকে একটা চ্যালেঞ্জ দেয়। সে বলে, তুমি 10টা কেস লাগাতার জিতে দেখাও, তখন আমি তোমাকে আমার টিমে নিয়ে নিব। নেহাও তখন এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিজেকে প্রমাণ করার জন্য। তার বাবা বলতে থাকে, দেখো, আমি চাই যখন তুমি আমার ফার্মে পার্টনার হয়ে আসবে তখন সবাই যেন এটাই ভাবে যে তুমি এটা ডিজার্ভ করো, তাই তুমি এখানে এসেছো, তারা যেন অন্য কোনো কথা বলতে না পারে। তখন নেহার ভাই এসে তাকে বলে, আমি শুনেছি তুমি নাকি এইবারের কেসটা হেরে যাবে, এটা কি সত্যি? কিন্তু নেহা তাকে কিছুই বলে না। এরপর আমাদের বিক্রম নামের একজন ক্লায়েন্টকে দেখানো হয়। সে খুবই খারাপ মেন্টালিটির একজন মানুষ। দেখা যায় সে ড্রিঙ্ক করছিল, তখনই একজন ওয়েটার ভুলে তাকে একটু বেশি ড্রিঙ্ক দিয়ে ফেলে, যার কারণে সে সেই ওয়েটারকে আচ্ছা মতো গালি দিতে থাকে। তখনই দেখা যায় কেউ একজন বিক্রমের ধরা সেই গ্লাসটাকে একটা প্যাকেটে ঢুকিয়ে রাখছে। মনে হচ্ছিল কেউ বিক্রমের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার চেষ্টা করছে, কিন্তু কেন তা হয়তো আমরা সামনেই জানতে পারবো। এদিকে রবি কোনোভাবে এই পরিস্থিতি সামলায়। এরপর তারা সবাই একসাথে ফ্যামিলি ফটো তোলে। তখনই নেহার বস তাকে মেসেজ দিয়ে বলে, এটা তোমার শেষ সুযোগ। এটা দেখে নেহা মনে মনে একটু খুশিই হয়। দৃশ্য চলে যায় পরের দিন। নেহা যখন কোর্টে যাচ্ছিল সে তখন এনায়া নামের একজন ইনফ্লুয়েন্সারের ভিডিও দেখতে থাকে। আসলে নেহা এনায়ার অনেক বড় ফ্যান, সে সবসময় তাকে খুব অ্যাডমায়ার করে। এরপর নেহা দেখে তার আর তার বাবার নামে একটা আর্টিকেল বের হয়েছে, যেখানে বলা হচ্ছে নেহার বাবা, যিনি একটা কেসেও কখনো হারেন না, অথচ উল্টো দিকে নেহা, যে কখনো কোনো কেসে জিততে পারে না, এরকম ধরনেরই কথা লেখা ছিল সেখানে। এটা দেখে নেহার মুডটাই খারাপ হয়ে যায়। তখনই নেহার গাড়ির সামনে সারিকা চলে আসে। সে নেহাকে বলে, আসলে আমার বাসে দেরি হয়ে যাচ্ছে, তাই একটু তাড়াতাড়ি যাচ্ছি। নেহা বলে, কোনো সমস্যা নেই, আমিও কোর্টের দিকে যাচ্ছি, তুমি চাইলে আমার সাথে আসতে পারো। সারিকাও তখন গাড়িতে উঠে পড়ে। তারা তখন একে অপরের সাথে পরিচিত হয়। সারিকা নেহাকে জিজ্ঞেস করে কোর্টে তার কেমন লাগছে। নেহা জানে একটু কঠিন সবকিছু, কিন্তু তবুও ঠিকঠাক যাচ্ছে। তবে একটা কথা, ডিফেন্সের জন্য সবসময় কেস সহজ হয়, কারণ তাদের কোনো কিছু প্রমাণ করতে হয় না, শুধু এটা বলতে হয় তাদের ক্লায়েন্টের বিরুদ্ধে যে প্রমাণগুলো আছে সেগুলো মিথ্যে। তখন সারিকা বলতে থাকে, আর তার চেয়ে বড় কথা, প্রসিকিউশনের তো ক্রাইম প্রমাণ করতে হয়, তাই তোমার জন্য একটু কঠিন, কিন্তু তারপরেও কখনো হেরে গেলে সেটা মনে নিও না। নেহা বলে, তার মানে তোমারও মনে হয় আমি কেসটা হেরে যাব, তাই তো? সারিকা বলে, সেটা তো কোর্টের রায় আসলেই আমরা জানতে পারবো, তার আগে তো কিছু বলা যাচ্ছে না। এরপর সারিকা গাড়ি থেকে নামার সময় নেহাকে বলে, আপনাকে একটা কথা বলি, একজন ক্রিমিনাল কি করেছে প্রসিকিউটর সবসময় সেটাতে বেশি মনোযোগ দেয়, কিন্তু ওই সব জিনিস দেখে না যেটা ক্রিমিনাল ইচ্ছে করে করেনি। নেহা এই কথার কিছুই বুঝতে পারে না। এরপর থেকে নেহা প্রতিদিনই কেস নিয়ে ভাবতে থাকে। এরপর যেদিন আদালতের কাজ শুরু হয় সেদিন নেহা বলতে থাকে, রিপোর্ট অনুযায়ী জগদীশ এটা জানতো না যে তার বারে মাদক বেচা হচ্ছে, কিন্তু জগদীশ নিজেই বলেছে তার বার এরিয়া সিসিটিভি অনেক দিন ধরে খারাপ হয়ে আছে, আর উনি এটা জেনে শুনেও এই ব্যাপারে কিছুই করেননি। দ্য ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাক্ট অফ 2006 অনুযায়ী সেকশন 66 এ লেখা আছে, যদি কোনো কোম্পানি বা রেস্টুরেন্টে কোনো আনঅফিসিয়াল কাজ হয় আর এই কাজ ওনারের অবহেলার কারণে হয়ে থাকে, তাহলে তাকে কোর্ট শাস্তি দিতে বাধ্য। এরপর সব প্রমাণের ভিত্তিতে কোর্ট জগদীশকে দোষী সাব্যস্ত করে আর তাকে 10 বছরের জেল দেওয়া হয়। আর এখানে নেহা তার প্রথম কেস জিতে যায়। নেহাকে জিততে দেখে সারিকাও খুব খুশি হয়। এরপর দেখা যায় সে নিজের অফিসে ছিল, তখনই সেখানে নেহা আসে। সারিকা নেহাকে কংগ্রেচুলেশনস জানায়, কিন্তু নেহা বলে, আমি তোমাকে ধন্যবাদ দিতে এসেছি, কারণ তুমি আমাকে যে সাজেশন দিয়েছো সেখান থেকেই আমি এই কেসটা জেতার আইডিয়া পেয়েছি। সারিকা বলে, তুমি যদি সত্যি আমাকে ধন্যবাদ দিতে চাও তাহলে এক কাপ চা খাওয়াতে হবে, কিন্তু আজকে না, আজকে আমার একটু তাড়া আছে। তখনই সেখানে রাঘব চলে আসে। সে নেহাকে তার পরিচয় দেয়, কিন্তু নেহা তার উপর খুবই রেগেছিল। তখন সে বলে, আমার কেন জানি মনে হচ্ছে আপনার আমার লেখাগুলো পছন্দ হয়নি। নেহা বলে, আমি হেডলাইন দেখেই বুঝে গিয়েছিলাম আর্টিকেল পড়ার মতো তেমন কিছু নেই। রাঘব বলে, আচ্ছা, আপনি সময় করে একদিন পড়ুন, দেখবেন আপনার পড়ার মতো অনেক কিছু আছে। এরপর নেহা সেখান থেকে বাড়িতে চলে আসে। তার ভাই তাকে এত খুশি দেখে বলে, তুমি এখন আবার আমাকে এইটা বলো না যে তুমি কেসটা জিতে গেছো। নেহা বলে, অবশ্যই আমি কেসটা জিতে গেছি,
তার ভাই তখন তাকে একটু ছোট করে বলে, হতেই পারে, দিল্লি কোর্টে আমাদের পরিবারের নামই যথেষ্ট। তখন নেহার বাবা তাকে বলে, এখন তুমি একটা কেস জিতে গেছো, এবার থেকে কাজকেই নিজের সঙ্গী বানিয়ে নাও। নেহা বলে, হ্যাঁ, সেটাই করার চেষ্টা করছি, কারণ আমার এই বিরক্তিকর অফিস থেকে বের হতে হবে। তার ভাই তখন তাকে বলে, তুমি ভুলে যেও না, আমি যখন বাবার ফার্মের পার্টনার হইনি তখন আমি এখানে কাজ করেছিলাম। নেহা বলে, তুমি ছেলে, তোমার ব্যাপারটা আলাদা। তার ভাই তখন বলে, তোমরা মেয়েরা কোয়ালিটির কথা বলো, কিন্তু যখন কাজের সময় আসে তখন তোমরা এভাবেই কথা বলো। নেহা তখন একটা বাজে কথা বলে। তখন তার মা বলে, খাবার টেবিলে এসব কথা না বলাই ভালো। এরপর রবি নেহাকে বলে, আজকে আমি তোমার কেসের ট্রান্সক্রিপ্টটা দেখেছি, তোমার আর্গুমেন্ট খুবই ভালো ছিল, আমি তোমার এই আর্গুমেন্টে খুব খুশি হয়েছি। এই কথা শুনে নেহা অনেক খুশি হয়। এর পরের দিন দেখা যায় নেহা সারিকার সাথে দেখা করতে আসে। সে সারিকাকে সবকিছুর জন্য আবারও ধন্যবাদ জানায়। সে বলে, তুমি যদি সাহায্য না করতে আমাকে, তাহলে হয়তো আমি এই কেসটা জিততেই পারতাম না। সারিকা বলে, দেখো, আমি কোনো সাহায্য করিনি, আমি শুধু একটা পয়েন্ট বলেছিলাম। কোর্টে বড় বড় উকিলদের দেখেছি নিজেদের ক্লায়েন্টকে বাঁচানোর জন্য টেকনিক্যাল কথাবার্তা বলতে, তাই আমি তোমাকে এটা বলেছি, কারণ এটা যদি কোনো ইনসাফের জন্য হয় তাহলে খারাপ হয় না। নেহা তখন জিজ্ঞেস করে, কেন, তোমার কি মনে হয় কোর্ট মানুষকে ইনসাফ দিতে পারে না? সারিকে বলে, ইনসাফ হলো উপরওয়ালার মতো, অনেক কষ্ট করে পাওয়া যায়, আর কোর্ট ইনসাফ না, শুধুমাত্র আপিল করার সুযোগ দিয়ে থাকে। নেহা এ কথা শুনে বলে, আমার মনে হচ্ছে আমি আমার বাবার সাথে কথা বলছি। সারিকা বলে, উনার থেকেই শুনেছি, আর আমি অনেকবার ওনাকে কোর্টেও দেখেছি। এইসব বলতে বলতে কথায় কথায় নেহা সারিকাকে এটাও বলে যে সে এখানে এসেছে কারণ এনআইএ রেস্টুরেন্টকে 5 স্টার রেটিং দিয়েছে। এরপর সে সারিকাকে জিজ্ঞেস করে যে, তুমি কি আমার আরো একটা কেসে সাহায্য করতে পারবে? প্রমোদ মিশ্রা, একজন সরকারি অফিসার, একটা কেস আছে, তুমি আমাদের সেটা লড়তে সাহায্য করবে? সারিকা বলে, আমি এটা করতে পারবো না, কারণ বাড়িতে আমার ছোট মেয়ে আছে, চাকরি ছাড়াও মানুষের একটা জীবন থাকে। নেহা বলে, দেখো, আমি প্রতি কেসের জন্য তোমাকে 10,000 করে দিব। সারিকা এটা শুনেও বলে, এত বড় পরিবার থেকে বিলং করেও আমার মতো একজন সাধারণ স্টেনোগ্রাফারের সাহায্য চাইছেন? নেহা বলতে থাকে, কেস জেতার জন্য কোনো সাহায্যই সাধারণ হয় না। সারিকা তবুও বলে, কিন্তু আমিই কেন? নেহা তখন বলতে থাকে, তুমি বড় থেকে বড় প্রসিকিউশন আর ডিফেন্সের কেস নিজের চোখের সামনে দেখেছো, তার পয়েন্ট অফ ভিউ এক্সপিরিয়েন্স করেছো, তো এসবের পরই সারিকা বলে, ঠিক আছে, 20,000 টাকা দিতে হবে, আর কোর্টের পর প্রতিদিন 7টায় কাজ করব। নেহা তখন এতে রাজি হয়ে যায়। এরপর আমাদের বিক্রমকে দেখানো হয়, যার সাথে একটা মেয়ে দেখা করতে আসে। সেই মেয়ে আর বিক্রমকে দেখে মনে হচ্ছিল তাদের মধ্যে কিছু তো একটা আছে। এদিকে কেউ একজন তাদের দুজনের একসাথে ছবি তুলে নেয়। অন্যদিকে নেহা আর অক্ষয়কে দেখানো হয়, তারাও গাড়িতে বসে একে অপরের সাথে কথা বলছিল। এরপর আমরা ইন্সপেক্টর রাঠিকে দেখি, সে তার গার্লফ্রেন্ডের সাথে ছিল, আর সব থেকে অবাক করা বিষয় হলো তার গার্লফ্রেন্ড আর কেউ না, সারিকা নিজেই। রাঠি সারিকাকে বলে, আমার বউ 3-4 মাসের জন্য নিজের বাপের বাড়িতে গিয়েছে, এর মধ্যে আমার যখনই তোমার কথা মনে পড়বে তোমাকে ফোন করে নিব। সারিকা তখন বলে, তবে আমার ঘরে আমার হাজবেন্ড আছে। রাঠি বলতে থাকে, ঠিক আছে, আরো কিছুক্ষণ থেকে যাও। সারিকা তখন বলতে থাকে, তুমি পুলিশ, তোমার ঘরের আশেপাশের মানুষজন তোমাকে ভয়ে কিচ্ছু বলবে না, কিন্তু আমার ঘরের আশেপাশের মানুষ আমাকে যদি কখনো এরকম ভাবে দেখে তখন তারা আমার ব্যাপারে অনেক কথা বলবে, তারা কোনো কথা বলতেই থামবে না। এই বলে সে সেখান থেকে চলে যায়। দৃশ্য পরিবর্তন হয়, আমাদের নেহাকে দেখানো হয়। সে রুকসানা নামের একটা মেয়ের সাথে দেখা করতে যায়। নেহা তাকে জিজ্ঞেস করে, আমি কি তোমাকে কিছু বলতে পারি, তোমার বয়স কত? রুকসানা জানায়, আমার বয়স 19 বছর। নেহার পর জিজ্ঞেস করে, পিঙ্কি কি সত্যিই তোমার মাসি হয়? এই কথা শুনেই রুকসানা কান্না করতে করতে বলে, আমি বাড়িতে ফিরে যেতে চাই। মেয়েটার কান্না দেখে নেহার খুব খারাপ লাগে, তাই সে তাকে সান্ত্বনা দিতে থাকে। সেখান থেকে বের হয়ে নেহা সারিকাকে ফোন দেয় আর তার বাড়িতে আসতে বলে। কিছুক্ষণ পরই দেখা যায় সারিকা নেহার বাড়িতে এসে উপস্থিত। সে নেহাকে বলে, আমি সবসময় বাইরে থেকে এইসব বাড়ি দেখতাম, আজকে ভেতরে এসে খুব ভালো লাগছে। নেহা এরপর সারিকাকে বলে, রুকসানা নামের মেয়েটা খুব ভয় পেয়ে আছে, তার কেসটা সেই কেস ছিল যেটার কথা রেস্টুরেন্টে বসে নেহা সারিকাকে বলছিল। আসলে প্রমোদ নামের সেই লোকটা রুকসানার সাথে খারাপ ব্যবহার করেছে, কিন্তু কোর্ট যখন এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে তখন লোকটা বলে তার আর রুকসানার মধ্যে আগে থেকেই সম্পর্ক ছিল। মূলত এই কারণেই কোর্ট রুকসানার পক্ষে কোনো রায় দিতে পারছে না। অন্যদিকে লোকটা যে খারাপ কাজ করেছে সেটারও কোনো প্রমাণ নেই। কোর্টে অপোজিট উকিল এটা বলেছে যে রুকসানার এখন 19 বছর, আর যেই বাড়িতে তাদের দুজনকে একসাথে পাওয়া গেছে সেটা ছিল রুকসানার আন্টি পিঙ্কির বাড়ি, আর এখন দুজনেই অ্যাডাল্ট। এক ঘরে যা কিছু করুক সেটা তাদের ব্যাপার,
অন্য কেউ এটাতে নাক গলাতে পারবে না। যাক, এরপরই নেহা সারিকার সাথে বাজারে যায়। এরপর সে সারিকার সাথে তার ঘরে আসে। সেখানে গিয়ে সে তাকে বলে, আমার মনে হয় রোকসানা মেয়েটা অনেক ছোট, কিন্তু তার জন্ম নিবন্ধনে তার বয়স 19 বছর। সারিকা বলতে থাকে জন্ম নিবন্ধন নকল হতে পারে। নেহা এরপর সারিকার বাড়িটা ঘুরে ঘুরে দেখছিল। তখন সারিকা তার হাজবেন্ড লক্ষণ আর তার মেয়ে কুসুমের সাথে নেহার পরিচয় করিয়ে দেয়। এখানে নেহা বুঝতে পারে সারিকা নিজের পরিবারের জন্য কিভাবে দিনরাত পরিশ্রম করে যায়। সে তখন তাকে জিজ্ঞেস করে লক্ষণের কি হয়েছে। সারিকা জানায় আসলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু লক্ষণের কোনো দোষ ছিল না। নেহা তখন তাকে বলে, তোমাকে দেখে বোঝাই যায় না তোমার উপর পরিবারের এত বড় দায়িত্ব আছে। এখন আমি বুঝতে পারছি তোমার জন্য পরিবারকে সময় দেওয়া এত জরুরি কেন। সারিকা বলে, দেখো, আমার দ্বারা যতটুকু সম্ভব সবকিছু আমি করতে চাই। আমি চাই আমার মেয়ে যেন আমার থেকেও ভালো জীবন কাটাতে পারে। এরপরই দৃশ্য চলে যায় পরের দিন। নেহা একজন ডাক্তারকে কাঠগড়ায় নিয়ে আসে আর রোকসানার হাতের একটা এক্স রে দেখায় আর জিজ্ঞেস করে কারো হাতের এক্স রে দেখে এটা বলা সম্ভব সে কত বছরের। ডাক্তার বলে বাচ্চাদের হাতে একটা টিস্যু থাকে, কিন্তু যখন ধীরে ধীরে তারা বড় হতে থাকে তখন আস্তে আস্তে টিস্যু পাতলা হতে থাকে, আর যখন সম্পূর্ণ বড় হয়ে যায় তখন সেই টিস্যু একেবারে গায়েব হয়ে যায়। কিন্তু এই এক্স রে ব্যক্তির হাতে টিস্যু আছে, তার মানে সে হয়তো 15 বা 16 বছরের হবে। নেহা এটা বলেই বসে যায়, কিন্তু তখন তার অপোজিট পক্ষের উকিল ডাক্তারকে বলতে থাকে যে এরকম কি হতে পারে, মানুষের বয়স বেড়ে যায় কিন্তু হাড়ের বয়স একই থাকে। ডাক্তার বলে হ্যাঁ এটাও সম্ভব, কিন্তু এটা হওয়ার চান্স খুবই কম। উকিল তখন বলতে থাকে চান্স তো থাকে তাই না। ডাক্তার বলে হতে পারে, যদি হাড়ের গ্রোথ অনেক কম হয় তাহলে এটা হতে পারে। উকিল তখন ডাক্তারকে বলে তাহলে আপনি এটা মানতে পারছেন যে যদি হাড়ের গ্রোথ স্লোলি ডেভেলপ হয় তাহলে রোকসানার বয়স 19 বছর হতে পারে। ডাক্তার তখন হ্যাঁ জানায়। এসব নিয়ে রাতের বেলা নেহা তার ঘরে চিন্তিত অবস্থায় বসেছিল। তখনই রাঘব তাকে একটা ভিডিও পাঠায়। নেহা প্রথমে উল্টোপাল্টা কিছু ভেবে রাঘবকে ফোন করে জিজ্ঞেস করে সে তাকে এসব কি পাঠাচ্ছে, কিন্তু রাঘব বলে তুমি অন্তত একবার তো দেখো। নেহা তখন সেই ভিডিও দেখে যেখানে দেখা যায় প্রমোদ রোকসানার সাথে জবরদস্তি করছে। রোকসানা তাকে অনেক মানা করে, কিন্তু তারপরেও সে রোকসানার সাথে জোর জবরদস্তি করতে থাকে। পরদিনই নেহা কোর্টে গিয়ে এটা সাবমিট করে দেয়। প্রমোদের উকিল অনেক চেষ্টা করে তাকে বাঁচানোর, কিন্তু জাজ প্রমোদকে একজন মহিলার সাথে জবরদস্তি করার অপরাধে 20 বছরের জেল দেয়। নেহা আরো একটা কেস জিতে যায় এভাবে। সেদিন রাতে সারিকার হাজবেন্ড তাকে বলে তুমি আরো একবার ভেবে দেখো, তুমি কি সত্যিই নেহার সাথে কাজ করতে চাও। সারিকা বলে আমি ভেবে চিন্তেই এই কাজ করছি। কুসুমকে তো ভালো একটা স্কুলে পড়াতে হবে, তার জন্য আমাকে এটা করতেই হবে। দৃশ্য চলে যায় পরের দিন। সারিকা টিউশনিতে যায়। আসলে সে সংসার চালানোর জন্য অনেকগুলো কাজ একসাথে করে থাকে। টিউশনি শেষে সে নেহাকে ফোন দেয় আর একটা বাড়িতে আসতে বলে। সারিকা সেখানে গিয়ে দেখে নেহা আর রাঘব খুব সুন্দর করে একে অপরের সাথে কথা বলছে। সারিকা তাদের বন্ধুত্ব হওয়া নিয়ে বেশ মজা করতে থাকে। সেই সময় সামনে সে একটা গ্লাস দেখতে পায়। সে ভাবে এটা হয়তো পানির গ্লাস, তাই সে পানি মনে করে ড্রিঙ্ক করে ফেলে। এরপরই সেখানে নাচতে থাকে। এর মধ্যেই সারিকা আর নিহা এদের দুজনের জার্নি, স্ট্রাগল, ফ্রেন্ডশিপ সবকিছুই দেখানো হয়। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। একদিন সারিকা আর নিহা সারিকার ঘরে বসে কাজ করছিল। তখনই কুসুম এসে তার মাকে হাই বলে আর সেখান থেকে চলে যায়। এটা দেখে নেহা বলতে থাকে কুসুম আজকে তাকে হাই বলেনি। এরপর কুসুম তার পড়ার টেবিলে নতুন কিছু বই দেখে আবারও তার মাকে এসে ধন্যবাদ জানায়। তখন সারিকা বলে আমাকে ধন্যবাদ না দিয়ে নেহা আন্টিকে ধন্যবাদ দাও, সে তোমার জন্য এই বইগুলো এনেছে। কুসুম তখন নেহাকেও ধন্যবাদ জানায়। এই কয়দিনে সারিকার পরিবারের সাথে নেহা এমন ভাবে মিশে গেছে যেন সে নিজেও তার পরিবারের সদস্য। এরপর থেকে সে একটার পর একটা কেস জিতে যাচ্ছিল, আর শেষ পর্যন্ত তার 9টা কেস জেতাও হয়ে যায়। অর্থাৎ তার একটা কেস জিততে পারলেই সে তার বাবার পার্টনার হয়ে যাবে। এরপর আমাদের বিক্রমকে দেখানো হয়। বিক্রম তার কোম্পানির একটা অ্যাড শুট করছিল। তখনই তার কাছে তার আর তার গার্লফ্রেন্ডের সেই ছবিগুলো কেউ পাঠায়। এটা দেখে সে একটু অবাকই হয়। এরপর রাতে নেহা বাড়িতে আসে। তখন দেখে অক্ষয় তার বাড়িতে আছে। সে অক্ষয়ের সাথে একটু কথা বলে। তখন তার বাবা তাকে বলে আমি তোমার জেতাতে খুব খুশি। নেহা তখন বলে যে অলরেডি আমি 9টা কেস জিতে গেছি, আর একটা হলেই তো তোমার পার্টনার হয়ে যাব। রবি বলতে থাকে আগেরগুলো জিতে গেছো তার মানে এই না যে এটাও জিতে যাবে, তাই সাবধানে থেকো। এই বলে সে সেখান থেকে চলে যায়। তখনই নেহা টিভিতে একটা নিউজ দেখতে পায় যেখানে বলা হচ্ছিল এনায়া নামের সেই ইনফ্লুয়েন্সারের লাশ পাওয়া গেছে। সূত্র থেকে এটা জানা গেছে সে আত্মহনন করেছে। পরের দিনই নেহা অফিসে যায়। তখনই অ্যালবার্ট তাকে অফিসে ডাকে। সে নেহাকে জিজ্ঞেস করে সে এনায়াকে চেনে কিনা। নেহা বলে হ্যাঁ, আমি তাকে অনেক আগে থেকেই ফলো করি। আমি ভাবতেও পারিনি যে সে আত্মহনন করবে। তখনই একজন পুলিশ বলে সে আত্মহনন করেনি, তাকে মার্ডার করা হয়েছে, আর আমাদের মতে মার্ডার করেছে বিক্রম। এই কথা শুনে নেহা অবাক হয়ে যায়। সে সব ফাইল দেখে তার বসকে বলে আমি এই কেসটা নিতে চাই।
এরপর বাড়িতে গিয়ে নেহা তার বাবার সাথে কথা বলে, কিন্তু তার বাবা তাকে এই কেস নিতে সোজা মানা করে দেয়, কারণ প্রতিপক্ষ তার বাবা ছিল। তবে নেহা বলে, আমি এই কেসটা লড়বো, এটার জন্য আমি কারোর থেকে কোনো পারমিশন চাইবো না। তার ভাই বাবা তাকে অনেক মানা করে, কিন্তু নেহা কারো কথাই শোনে না। রবি তখন নেহাকে বলে, তুমি 2-1টা কেস জিতে গেছো, তার মানে তুমি ভেবে নিয়েছো যে তুমি আমার সামনে দাঁড়াতে পারবে, কিন্তু এটা তোমার ভুল ধারণা। এই কথা শোনার পর নেহার খুব খারাপ লাগে, তাই সে তার বাবাকে বলে, আমি এতক্ষণ ভাবছিলাম আমি এই কেসটা নেব কি নেব না, কিন্তু এখন আমি শিওর যে আমি এই কেসটা নিয়ে কাজ করব। দৃশ্য চলে যায় পরের দিন। সকালেই নেহা বাড়ি থেকে সকল জিনিসপত্র গুছিয়ে চলে যায়। যাওয়ার আগে সে তার মায়ের সাথে দেখা করে। তার মা তার বাবাকে তাকে আটকাতে বলে, কিন্তু তখন তার বাবা বলে, আমি যখন কোর্টে সবার সামনে ওকে হারিয়ে দিব তখন এমনিতেই সে বাড়িতে চলে আসবে। এই কথা শুনে নেহার আরো খারাপ লাগে, তাই সে আর কিচ্ছু না বলে সেখান থেকে চুপচাপ বেরিয়ে যায়। এরপর সে সারিকার বাড়ির সামনের একটা ঘর ভাড়া নেয়। এখন থেকে সে এখানেই থাকবে। আর পরবর্তীতে নেহা অ্যালবার্টের সাথে দেখা করতে যায়। অ্যালবার্ট তাকে বলে, কালকে যে মানুষটার সামনাসামনি তুমি হবে সে তোমার বাবা নয়, সে এমন একজন উকিল যিনি শুধুমাত্র কেস জিতে যান না, সামনের উকিলকে এত বাজেভাবে হারিয়ে দেন যে সেই উকিল দ্বিতীয়বার তার সামনে দাঁড়ানোর সাহসও পায় না। নেহা এসব শুনেও বলে, চিন্তা করবেন না, আমি আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করব না। এরপর নেহা সেই পুলিশের কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে, আপনি এমন কেন মনে করেন যে এনায়া আত্মহনন করেনি, তাকে মার্ডার করা হয়েছে? পুলিশ বলে, এর পেছনে 2টা কারণ আছে। প্রথম হচ্ছে, কোনো আত্মহনন নোট ছিল না সেখানে, কেননা সাধারণত প্রতিটা আত্মহনন করা মানুষ মৃত্যুর আগে একটা নোট ছেড়ে যায়। আর দ্বিতীয় হচ্ছে, আপনি তার গলার দাগটা দেখুন, এই দাগটা গলার ঠিক মাঝখানে। যদি সে নিজের গলায় নিজে দড়ি দিত তাহলে প্রেসারের কারণে তার গলার দাগটা একেবারে উপরের দিকে থাকতো, কারণ সেখানেই প্রেসারটা বেশি হয়। কিন্তু এখানে দেখুন, দড়ির দাগ একেবারে মাঝ বরাবর। আর এটা তখনই হয়ে থাকে যদি কেউ রশি দিয়ে তার গলা জোর করে চেপে ধরে। নেহা এসব শুনে জিজ্ঞেস করে, তাহলে বিক্রমকে কেন অ্যারেস্ট করেছেন? পুলিশ বলে, আসলে কিছুদিন আগে তার কিছু প্রাইভেট ফটো একটা ফোন থেকে নেওয়া হয়েছিল, আর বিক্রমকে অনেকবার এনার বাড়ির আশেপাশেও দেখা গেছে। নেহা বলে, আর কোনো কারণ আছে যেই কারণে তাকে গ্রেফতার করা যায়? অফিসার জানায়, ঘটনাস্থল থেকে আমরা একটা ভাঙা কাচের গ্লাস পেয়েছিলাম যেখানে বিক্রমের হাতের ছাপ পাওয়া গেছে। তাছাড়া আমাদের সেই বিল্ডিং এর মানুষ বলেছে যখন এনায়া মারা গেছে তখন বিক্রম সেই বিল্ডিং এই ছিল। এরপর সে নেহাকে বলে, বিক্রম তো নিজের কেস নিজেই সলভ করে দিয়েছে, তুমি শুধু এখন শুরু আর শেষের কথা চিন্তা করো। নেহা জিজ্ঞেস করে, বিক্রমের ব্যাপারে কি বলছে? তখন আমাদের দেখানো হয় রাবি আর অক্ষয় বিক্রমের সাথে দেখা করতে যায়। বিক্রম বলে, আমি এসব কিছুই করিনি, আমাকে খামোখা ফাঁসানো হচ্ছে। রবি তখন জিজ্ঞেস করে, তাহলে ওই দিন ওই অ্যাপার্টমেন্টে তুমি কি করতে গিয়েছিলে? বিক্রম বলে, আমাকে ওই ছবিগুলো দিয়ে ব্ল্যাকমেইল করা হচ্ছিল, আমাকে বলা হয়েছিল টাকা নিয়ে সেই অ্যাপার্টমেন্টে যাওয়ার জন্য। রবি বলে, মানে তোমাকে শুধু যেতে বলা হয়েছে আর কিছুই তুমি জানো না? সে জানায়, আমি 30 মিনিটের মতো সেখানে অপেক্ষা করেছিলাম, কিন্তু কেউ আসেনি, তাই আমি আবার চলে এসেছিলাম। আমি সত্যি কথা বলছি, পুরো সময় আমি ছাদে দাঁড়িয়েছিলাম। রবি বলে, পুলিশের বয়ান অনুযায়ী তুমি সব ধরনের প্রমাণ মুছে দিয়েছো, আর যে ফোনের কথা তুমি বলছো সেটা কিন্তু ব্ল্যাকমেলারের ঘরেও পাওয়া যায়নি, তাই আমাকে সত্যি সত্যি জবাব দাও। আমি এটা জানতে চাই না যে ওই ফোন তুমি কিভাবে পেয়েছো, কিন্তু তোমার কি কোনো আইডিয়া আছে সেই ফোনটা এখন কোথায়? বিক্রম বলে, আমি এটাই জানি না আমাকে ব্ল্যাকমেল কে করছে আর কেন করছে, তাহলে আমি কিভাবে জানবো যে ওই ফোনটা কোথায়? প্লিজ আমার উপর বিশ্বাস করুন। রবি বলে, তুমি চিন্তা করো না, আমি শুধু তোমাকে এতটুকুই বলতে চাই যে তুমি আমাকে এখানে যা বলবে সব আমাদের দুজনের মধ্যেই থাকবে, কিন্তু তারপরেও তুমি আমাকে সত্যিটা বলবে। এরপর বিক্রম রবিকে বলে, তুমি তো আমাকে অনেকদিন ধরে চেনো, আমি ওই মেয়েটাকে চিনি না, তাহলে আমি তাকে কেন মারবো? তাই প্লিজ আমাকে এখান থেকে বের করো। এদিকে পুলিশ স্টেশন থেকে বের হওয়ার সময় রবি অক্ষয়কে বলে যে আমাদের ওই ফোনটা খুঁজে পাওয়া খুব জরুরি, আমার যত সোর্স আছে সবাইকে লাগিয়ে দাও, কিন্তু আমাদের ওই ফোনটা লাগবে। অন্যদিকে আমাদের সারিকা আর নেহাকে দেখানো হয়। সারিকা নেহাকে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় বিক্রম সত্যি কথা বলছে, সে খুন করেনি? নেহা বলে, সে ব্ল্যাকমেইলের ব্যাপারটা মেনে নিয়েছে, মানে অর্ধেক মানা করছে আবার অর্ধেক নিজেই স্বীকার করছে। আমি কিছুই বুঝতে পারছি না। তিনি আমার বাবার খুব ভালো বন্ধু ছিলেন, তার মেজাজ সবসময় খারাপ থাকতো, কিন্তু কখনো তাকে দেখে এমন মনে হয়নি যে সে কাউকে খুন করতে পারে। সারিকা বলে, তাকে দেখে তো এমনও মনে হয়নি যে তার কারোর সাথে অ্যাফেয়ার থাকতে পারে। নেহা বলে, দেখো এটা একটা খুব সাধারণ ব্যাপার, যে কারো অ্যাফেয়ার থাকতে পারে, তোমারও থাকতে পারে। এই কথা শুনে সারিকা একটু অবাক হয় আর নেহার দিকে তাকিয়ে থাকে। নেহা তখন বলে, আরে বাবা, আমি তো একটু উদাহরণ দিচ্ছি যে অ্যাফেয়ার আর মার্ডারের কোনো তুলনা হয় না, দুটো দুই জিনিস। সে আরো বলে, আমি শুধু এতটুকুই তোমাকে বলতে চাই যে দুনিয়াতে আমরা শুধু আমাদের আসল চেহারাটা লুকিয়ে বেড়াই,
এরপর রাতের বেলা সারিকা রাঠির সাথে দেখা করতে যায় আর বলে, আমাদের মধ্যে যা কিছু ছিল আজকে থেকে সব বন্ধ। কিন্তু রাঠি তো এটা কোনোভাবেই মানতে চাইছিল না। সারিকা বলে, দেখো, আমাদের দুজনেরই বিয়ে হয়েছে, দুজনেরই সংসার আছে, সন্তান আছে, তাই আমাদের আজকে থেকে দেখা না করাটাই সবার জন্য ভালো হবে। রাঠি বলে, বিয়ে বিয়ের মতো চলতে থাক, আর আমাদের সম্পর্ক আমাদের মতো। কিন্তু সারিকা মানা করে দেয়। রাঠি বলে, তার মানে তুমি এতদিন আমাকে ব্যবহার করেছ? সারিকা বলে, দেখো, তোমার যা ভাবার তাই ভাবো, আমার কিচ্ছু যায় আসে না। এই বলেই সে সেখান থেকে চলে যায়। দৃশ্য চলে যায় পরের দিন। কোর্টের কাজ শুরু হয়ে যায়। শুরুতেই বিক্রমকে জিজ্ঞেস করা হয় সে তার কাজের জন্য গিলটি কিনা। বিক্রম বলে না। তখন রবি কোর্টের কাছে আবেদন করে যে তারা যেন বিক্রমকে কেস চলাকালীন বেল দিয়ে দেয়। কিন্তু নেহা জাজকে বলে যে তার উপর মার্ডারের কেস আছে, তাকে বেল দেওয়া হলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, তাই এটা করা মোটেও উচিত হবে না। তবে রবি বলে, কোর্টে যদি এটা নিয়ে আপত্তি হয় যে আমার ক্লায়েন্ট বেল পেয়ে দেশ ছেড়ে চলে যাবে, তাহলে আমি বলে দিচ্ছি আমার ক্লায়েন্ট অনেক রেসপন্সিবল একজন মানুষ, সে এরকম কাজ কখনোই করবে না। তখন কোর্ট অর্ডার দেয় বিক্রমকে বেল দেওয়া হবে, কারণ তার বিরুদ্ধে এখনো কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি। তবে তার পাসপোর্ট কোর্ট জমা রাখবে। কোর্টের কাজ শেষ হলে নেহা বাড়ির দিকে যাচ্ছিল। তখন রবি তাকে পেছন থেকে ডাকে, কিন্তু নেহা তাকে কিচ্ছু না বলে সেখান থেকে চলে যায়। সে চলে গেলেই রবি তার ছেলেকে বলে, আমি যখনই নেহাকে প্রিন্সেস বলে ডাকতাম তখন সে খুব খুশি হতো। নেহার ভাই বলে, সে তোমাকে দেখেও খুশি হতো। এরপর রবি অফিসে চলে আসে। তখন অক্ষয় তাকে জানায় তারা এখনো সেই ফোন নাম্বারের লোকটাকে ধরতে পারেনি। রবি বিক্রমকে বলে, আজ পর্যন্ত তোমার যার যার সাথে শত্রুতা ছিল আর যেই যেই মহিলার সাথে তোমার যা যা কিছু ছিল, আমাদের সবার সেটার একটা লিস্ট বানাতে হবে। অন্যদিকে আমাদের নেহা আর রামকে দেখানো হয় যে পুলিশের সাথে মার্ডারের জায়গায় আসে। এটা এনআইআর অ্যাপার্টমেন্ট ছিল। এখানে এসে তারা ইনভেস্টিগেশন করে আর এখান থেকে এটা জানতে পারে যে বিক্রম এতটুকু সময়ের মধ্যে এই খুনটা করতে পারে না, কারণ সে লিফট দিয়ে যায়নি, অর্থাৎ সে সিঁড়ি দিয়ে গিয়েছে। কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে 40 মিনিটের বেশি লাগে, আর বিক্রম বলেছিল সে 30 মিনিটের ভেতর সেখান থেকে চলে এসেছিল। উপর থেকে সে হার্টের পেশেন্ট ছিল, তার পক্ষে এই সবকিছু 40 মিনিটের মধ্যে করা কখনোই সম্ভব না। কিন্তু এরপর নেহা ভাবতে থাকে এনা একটা ছোট ব্লগার ছিল, তাহলে সে এত বড় অ্যাপার্টমেন্ট কিভাবে কিনলো? রাম বলে, হতে পারে বিক্রমের মতো মানুষদেরকে ব্ল্যাকমেইল করে সে এত টাকার মালিক হয়েছে। এদিকে রাতের বেলা নেহা সারিকাকে বলে যে আজকে আমি তোমাকে এনার অ্যাপার্টমেন্টের ওইদিকে দেখেছি, তুমি ওখানে টিউশনই করাও? সারিকা বলে, হ্যাঁ, ছেলেটার নাম রেহান। সে এরপর নেহাকে জিজ্ঞেস করে, তুমি কি কালকের জন্য ভয় পাচ্ছ? নেহা বলে, হ্যাঁ, একটু তো ভয় পাচ্ছি। তো দৃশ্য চলে যায় পরের দিন। কোর্টে নেহা প্রথমে স্টেটমেন্ট দেয়। সে বলে, বিক্রম এমন একটা মানুষ যার বিজনেসের দুনিয়ায় অনেক বড় একটা নাম। তার ব্যাপারে কিছু কথা আছে, যেমন তার সাথে যদি কেউ ডিল করতে না চায় তাহলে দ্বিতীয়বার সেই ব্যক্তি কোনো ডিল করার পরিস্থিতিতে থাকে না। বিবাহিত থাকা সত্ত্বেও অন্যজনের সাথে অ্যাফেয়ার করে সে, আর এই কথাই এনায়া জেনে যায়, যার কারণে এনায়া তাকে ব্ল্যাকমেইল করে। আর যেহেতু এখানে তার সম্মান জড়িয়েছিল, তাই সে এনায়াকে খুন করে দেয়। এরপরই রবি বলতে থাকে, আমার অপোজিট লয়ার যা বলেছে সবকিছু সত্য, কিন্তু আমিও এখানে একটা কথা বলতে চাই। তিনি বলেছেন বিক্রম কোনো কাজ করলে সে পুরো মন দিয়ে সেই কাজটা করে। আমরাও জানি এনায়ার মার্ডার হয়েছে, তাই যদিও আমার ক্লায়েন্ট এনায়াকে মেরে থাকে, তাহলে সে নিজের প্রমাণ সেখানে রেখে আসবে কেন? সে সব কাজ পারফেক্টলি করতে পছন্দ করে, তাহলে সে এত ইমপারফেক্ট একটা কাজ কিভাবে করতে পারে? তাই আমি বলছি আমার ক্লায়েন্ট খুন করেনি। এরপর নেহা বলে, যদিও এই মার্ডারের কোনো প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু মোটিভ একদম সোজা ছিল, আর সেখানে সিসিটিভি ফুটেজে বিক্রমকে ঢুকতে এবং বের হতেও দেখা গেছে। রবি বলে, কিন্তু এটাও তো হতে পারে যেটা মার্ডারারের একটা প্ল্যান ছিল, সে হয়তো ইচ্ছা করেই বিক্রমকে ফাঁসাতে চেয়েছিল। এরপর রবি কোর্টে আবেদন করে যাতে এই কেসটা আবারও নতুন করে শুরু করা হয়। এখান থেকে নেহা পুলিশের সাথে দেখা করতে যায়। পুলিশ বলে, আমাদের সন্দেহ একদম ঠিক ছিল। যখন এনআইএ অ্যাপার্টমেন্ট কিনেছিল তখন তার ব্যাংকে শুধুমাত্র 4 লাখ টাকা ছিল, আর তখনই সেই 40 লাখ টাকার অ্যাপার্টমেন্ট কিনেছে। রাম বলে, হয়তো তার বাবা তাকে টাকা দিয়েছে। নেহা বলে, তার বাবা একজন সরকারি স্কুলের শিক্ষক। রাম বলতে থাকে, তাহলে কি বিল্ডার মেয়েটার উপর দয়া করে এই অ্যাপার্টমেন্টটাকে গিফট করেছে? নেহা তখন জিজ্ঞেস করে, তাহলে এই বিল্ডারটাকে? পুলিশ জানায় বিক্রম। নেহা বলতে থাকে, কিন্তু সে এনায়াকে অ্যাপার্টমেন্ট কেন গিফট করবে? পুলিশ বলে, টুইস্টেড বার কেসের ব্যাপারে কখনো শুনেছ? এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। নেহা তার ঘরে বসে কাজ করছিল, তখন সেখানে অক্ষয় আসে। অক্ষয় নেহার সাথে খুব ভালো ব্যবহার করে। তারা দুজন রাতে একসাথেই ছিল, কিন্তু সকালে উঠেই নেহা খেয়াল করে অক্ষয় তার সকল ইনফরমেশন নিয়ে এখান থেকে চলে যাচ্ছে। এটা দেখে নেহার খুব খারাপ লাগে। সে অক্ষয়কে বলে, বাবা যদি এটা জানতে পারে তাহলে তোমার কি হবে তুমি বুঝতে পারছো? অক্ষয় বলে, তোমার কি মনে হয়
কে আমাকে এইসব কিছু করতে বলেছে? অর্থাৎ অক্ষয়ের মতে নেহার বাবাই তাকে এই সব কিছু চুরি করতে বলেছে। যাক, এরপরই কোর্টে কেস শুরু হয়ে যায়। রাভি বলে, আমরা সেই ব্ল্যাকমেইলারের লোকেশন দেখে জানতে পেরেছি সে এনায়ের ঘর থেকে অনেক দূরে ছিল। নেহা তখন বলে, হতেই পারে এই ব্ল্যাকমেইলে এনায়ের সাথে অন্য কেউ জড়িত ছিল, আর তাছাড়া বিক্রমের কাছে এনায়াকে মার্ডার করার অনেক বড় একটা কারণও ছিল। রাভি বলে, এটা হতেই পারে না, আমার ক্লায়েন্ট এনায়াকে চিনত না, তাহলে সে কিভাবে তার খুন করতে পারে? নেহা তখন বলে, কানেকশন ছিল। টুইস্টেড বারের আগুন লাগার ঘটনায় বিক্রমকে গিলটি মানা হয়েছিল, আর সেখানে কি উইটনেস ছিল এনায়া, আর তাকে বিক্রম একটা অ্যাপার্টমেন্ট গিফট হিসেবে দিয়েছিল। তাই আমি কোর্টের কাছে আবেদন করছি 2016 থেকে বিক্রমের যত কল রেকর্ড আছে বা যত ব্যাংক স্টেটমেন্ট আছে সবকিছু আমাদের সামনে নিয়ে আসা হোক, তাহলেই আমরা এই কেস নিয়ে এগোতে পারবো। রাভি খুব ভালো করেই জানতো যে যদি এই সবকিছু সবার সামনে আসে তাহলে কোনো না কোনো সমস্যা হবে, কিন্তু জাজের সামনে তার কোনো স্ট্রং পয়েন্ট ছিল না যেটা দিয়ে সে এটা আটকাতে পারবে। তাই বাধ্য হয়ে তাকে নেহার কথা মেনে নিতে হয়। এটা দেখে নেহা খুব খুশি হয়। এরপর সে বাড়িতে এসে টুইস্টেড বারের কেস স্টাডি করতে থাকে। তখন সে একটা অদ্ভুত জিনিস খেয়াল করে, টুইস্টেড বারের সাথে যতগুলো লোক জড়িয়ে আছে সবগুলো লোকের কেস 9 বছর পর নেহা পেয়েছে। নেহা তাদের বিরুদ্ধে কেস লড়েছে আর জিতেও গেছে, শুধুমাত্র রামনাথ নামের একজন ছাড়া, কারণ সে জেলেই আত্মহনন করেছিল। এইসবে নেহা একটু অবাকই হয়। সে সারিকার কাছে এসে বলে, এটা একটু অদ্ভুত না, সবগুলো লোকের কেস আমি লড়েছি। সারিকা বলে, হতে পারে এটা কোইন্সিডেন্ট, তুমি হয়তো একটু বেশিই ভাবছো। এরপর আমাদের নেহার ভাইকে দেখানো হয়। সে বিক্রমের সকল কল রেকর্ড আর ব্যাংক অ্যাকাউন্টের কাগজপত্র বের করে এনেছিল। আর সব থেকে বড় কথা, এখানে একটা পেজ এমন আছে যেখানে স্পষ্ট হয়ে যায় বিক্রম আর এনায়ের মধ্যে কোনো সম্পর্ক ছিল। তাদের মধ্যে ফোনে কথা হতো আর ব্যাংকে টাকাও লেনদেন হতো। এখন এরা চাইছিল এই প্রমাণ লুকাতে, কিন্তু সরাসরি একটা পৃষ্ঠা গায়েব করলে সবাই বুঝে যাবে। তাই এরা এখানে একটা বুদ্ধি খাটায়। এরা ছোট ছোট যে প্রমাণগুলো আছে সেগুলো বক্সে করে নেহার কাছে পাঠিয়ে দেয়। আর এখানে এতগুলো বক্স ছিল যে তারা ভাবছিল নেহা হয়তো এই সবগুলো বক্স খুলেও দেখবে না, আর যদিও দেখে তাহলেও সে এতগুলো বক্সের ভেতর থেকে ছোট্ট একটা পৃষ্ঠা গায়েব সেটা কখনোই বুঝতে পারবে না। এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমাদের নেহাকে দেখানো হয় যে শ্যাম নামের একজন উকিলের সাথে দেখা করতে যায়। সে খুব ইমানদার একজন উকিল ছিলেন, সবসময় সত্যের জন্য লড়াই করতেন। এখানে নেহা আর শ্যামের মধ্যে অনেকক্ষণ কথাবার্তা হয়। এখান থেকে নেহা বাড়িতে চলে আসে। বাড়িতে এসে দেখে তার সাথে দেখা করতে তার ভাই এসেছে। তার ভাই তার মায়ের হাতের রান্না নিয়ে তার সাথে দেখা করতে এসেছে। তার ভাই তাকে বলে, আমি তোমার উপর খুব প্রাউড ফিল করছি, সাথে একটু জেলাসও হচ্ছি, কারণ আমি যেটা এত বছরে করতে পারিনি সেটা তুমি করে দেখিয়েছো। মানে তার বাবার বিরুদ্ধে লড়াই করা। নেহার ভাই আরো বলতে থাকে, আমার এত বছরে যেটা সাহস হয়নি তুমি সেই সাহস করে দেখিয়েছ। এখানে তারা দুই ভাই বোন খুব ইমোশনাল হয়ে যায়। এরপর নেহার ভাই সেখান থেকে চলে যায়, কিন্তু যাওয়ার আগে সে সেই পৃষ্ঠা আর এভিডেন্স নেহাকে দিয়ে যায়। এটা দেখে নেহা খুবই অবাক হয়, সাথে সে ইমোশনাল হয় আর বেশ খুশিও হয়, কারণ কেউ তো আছে যে এখন তাকে সাপোর্ট করে। এরপর সে সারিকার সাথে দেখা করতে যায়। সে সারিকাকে বলে, আমি বিক্রমের বিরুদ্ধে প্রমাণ পেয়ে গেছি। এ কথা শুনে সারিকা খুব খুশি হয়ে যায়, কিন্তু তখন নেহা বলে, আমি আরো একটা জিনিস জানতে পেরেছি, এনায়ার খুন বিক্রম করেনি। সারিকা জিজ্ঞেস করে, তাহলে কে করেছে? তখনই সেখানে সারিকার মেয়ে চলে আসে আর তাকে ডেকে নিয়ে যায়। এরপর ঘরে গিয়ে সারিকা নেহাকে বলে, তুমি কিছু একটা বলছিলে, এনায়ার খুন কে করেছে? তো এখানেই আসে গল্পের সব থেকে বড় টুইস্ট। নেহা সারিকাকে বলে, এনায়াকে তুমি খুন করেছ। এই কথা শুনে লক্ষণও অবাক হয়ে যায়। নেহা বলতে থাকে, আমি শ্যাম নামের ওই উকিলের সাথে দেখা করেছি, আর সেই মূলত আমাকে বলেছে এই সব কিছুতে তুমি ইনভলভ আছো। এরপর আমাদের দেখানো হয় রামনাথ আসলে সারিকার ভাই ছিল। তাকে যখন বার কেসে জেলে দেওয়া হয় তখন সারিকা প্রেগনেন্ট ছিল। সে এই অবস্থায় বারবার জেলে যাওয়া আসা করত শুধুমাত্র তার ভাইয়ের জন্য ন্যায় বিচার আনতে, কিন্তু তাদের কাছে কোনো পাওয়ার বা টাকা পয়সা কিছুই ছিল না, তাই তারা কোনো কিছুই করতে পারেনি। সারিকার হাজবেন্ড লক্ষণ সেখানেই কাজ করত। এই সব কিছুতে দোষী ছিল বিক্রম আর জগদীশ, কিন্তু তারা ক্ষমতার জোরে রামনাথকে ফাঁসিয়ে দেয়। যেখানে আমাদের আরো একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যখন আগুন লেগেছিল তখন সারিকা প্রেগনেন্ট ছিল। এনায়া সারিকার পেটে হাত রেখে বলেছিল সে নিজের বয়ান থেকে কখনো সরবে না, সে বিক্রমের সত্যটা সবার সামনে আনবে। কিন্তু যখন সাক্ষ্য দেওয়ার সময় আসলো তখন এনায়া নিজের সাক্ষ্য বদলে নিল। সে বলল এই সবকিছুতে রামনাথ দোষী। এই কথা শুনে সারিকা অবাক হয়ে যায়, কারণ রামনাথ নিজের জীবন ঝুঁকি নিয়ে এনায়াকে বাঁচিয়েছিল। সেখানে লক্ষণও ছিল, আর সে সেখানে মানুষকে বাঁচাতে গিয়ে প্যারালাইজড হয়ে গেছে। এই সব কিছুতে সারিকা
খুব ভেঙে পড়ে। সে সবার থেকে এরপর বদলা নিতে চায়, তাই সবার উপর নজর রাখতে শুরু করে। এখানে সেই প্রথম পুলিশ রাঠিকে দিয়ে জাগদীশকে ফাঁসিয়েছিল। তারপর নেহা প্রমোদের বিরুদ্ধে যে ভিডিও পেয়েছিল সেটাও সারিকা রাঘবকে দিয়েছিল, আর এরপর নেহা প্রমোদকেও শাস্তির ব্যবস্থা করে দেয়। পরবর্তীতে সারিকা বিক্রমের উপর নজর রাখতে থাকে। এখানে আমাদের গল্পের শুরুর দিকের একটা দৃশ্য দেখানো হয়, যেখানে নেহার বাবার পার্টিতে আমরা দেখেছিলাম কেউ একজন গ্লাসে করে বিক্রমের ফিঙ্গারপ্রিন্ট এনেছিল। সেটা আর কেউ না, সারিকার লোক ছিল। আর এরপর সে বিক্রমকে ব্ল্যাকমেল করে এনায়ার বাড়িতে ডাকে। আর পরবর্তীতে সারিকা সেই ছেলেটাকে টিউশনি করানোর বাহানায় সেখানে গিয়ে এনায়াকে মেরে ফেলে। আর যেহেতু সেদিন সে 10 মিনিট আগে সেই ছেলেটাকে পড়াতে এসেছিল, তাই 10 মিনিট আগে সে পড়া শেষ করে সেখান থেকে চলে যায়। আর সারিকা প্রতিদিনই সেখানে যেত, তাই কেউ তাকে সন্দেহও করেনি। বর্তমানে নেহা সারিকার উপর খুব রাগ করে, কারণ সে শুধু তাকে ব্যবহার করেছে। সারিকা বলে, তুমি নিজে আমার কাছে এসেছিলে আমার কাছে সাহায্য চাইতে, তার উপর তোমার বাবার থেকেও তো আমার একটা বদলা নেওয়ার ছিল, কারণ ওই সময় তোমার বাবা ওইসব অপরাধীকে নির্দোষ প্রমাণ করেছিল। এখানে লক্ষণ এটাও বলে যে রামনাথ বারবার জাগদীশকে বলেছিল যে আপনারা যদি এখানে টেবিল রাখেন তাহলে খুব খারাপ হবে, কারণ যদি এখানে আগুন লেগে যায় তখন মানুষ এখান থেকে বের হতে পারবে না। কিন্তু জাগদীশ নিজের ফায়দার জন্য সেখানেও টেবিল রেখেছিল। বর্তমানে নেহা সারিকাকে জিজ্ঞেস করে, বিক্রমকে কেন মারলে না, তাকে কেন ছেড়ে দিলে? সে বলে, বিক্রমের মতো মানুষের জন্য নিজের সম্মান খুব দামি জিনিস, তাই আমি তার থেকে সেটাই ছিনিয়ে নিতে চেয়েছিলাম, তাই তাকে মৃত্যু দেইনি। নেহা এসব শুনে বলে, আমি বিক্রমকে সেই ক্রাইমের সাজা দিব যেটা সে করেছে, কিন্তু যেটা সে করেনি আমি তাকে সেটার সাজা কখনোই দেব না। সারিকা তখন বলতে থাকে, আমার ভাই তো নির্দোষ ছিল, তাহলে সেও তো সাজা কাটলো। এরপর সে বলতে থাকে, তুমি সব সত্যিটা জেনে গেছো, কিন্তু তারপরেও তুমি কিছুই প্রমাণ করতে পারবে না। তখন নেহা সারিকাকে সব বয়ান শোনায়, যেটা সে এতক্ষণ তার মুখ থেকে রেকর্ড করেছিল। এটা দেখে সারিকা চুপ করে থাকে। সে তখন নেহাকে শুধুমাত্র এতটুকু বলে যে যা করবে ভেবে চিন্তে করো। এখান থেকে দৃশ্য চলে যায় পরের দিন। আমাদেরকে কোর্টের দৃশ্য দেখানো হয়। দেখা যায় সারিকা আজকে খুব কান্না করছিল, কারণ সে খুব ভালো করেই জানে আজকে তার পর্দা ফাঁস হয়ে যাবে। অলরেডি কোর্টের কাজ শুরু হয়ে যায়। নেহা তখন কোর্টে সেই কাগজ জমা দেয়, যেখানে স্পষ্ট বোঝা যায় বিক্রম আর এনায়ার মধ্যে আগেই কোনো একটা সম্পর্ক ছিল, মানে লেনদেনের আর কি। আর ঘটনাস্থল থেকে বিক্রমের হাতের ছাপও পাওয়া গেছে। এর পাশাপাশি বিক্রমের কাছে এনায়াকে মারার জন্য যথেষ্ট কারণ ছিল। এখন এই সব সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিক্রমের যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যায়। আর অন্যদিকে সারিকা তো এসব দেখে খুব খুশি হয়, কারণ সে কখনোই ভাবেনি নেহা তার পক্ষ নেবে। সে তো ভেবেছিল আজ হয়তো নেহার জন্য তাকেও জেলে চলে যেতে হবে। তো এরপরই কোর্টের বাইরে এসে নেহার বাবা তার খুব তারিফ করে, কারণ সে আজকে তার মেয়ের কাছে হেরে গেছে। কিন্তু এই হারের পরেও সে আজ অনেক বেশি খুশি ছিল, কারণ তার নিজের মেয়ে তাকে হারিয়েছে। এটা তো তার জন্য অনেক বেশি গর্বের। তাই সে নেহাকে বলে তার ফার্মে জয়েন করতে, যেটা নেহা এত বছর যাবৎ চেয়ে আসছে। কিন্তু নেহা এবার তাকে সরাসরি মানা করে দেয়, কারণ সে নিজেই নিজের পরিচয় বানাতে চায়। সে তার বাবার ছায়া থেকে কিচ্ছু করতে চায় না। এই ব্যাপারটা তার বাবাও খুশি মনে মেনে নেয়। এরপর দেখা যায় এদিকে সারিকা নেহার সাথে দেখা করতে আসে আর তাকে অনেক ধন্যবাদ জানায়, কিন্তু নেহা এখনো তার উপর খুব রেগেছিল। তবুও সারিকা তাকে অনেক বেশি বেশি ধন্যবাদ দেয়। এরপর নেহা সিদ্ধান্ত নেয় সে আগের মতোই পাবলিক প্রসিকিউটর হয়ে কাজ করবে, এবং যেসব গরিব মানুষরা শুধুমাত্র টাকার জন্য ন্যায় বিচার পায় না, সে তাদের সবার জন্য লড়াই করবে আর তাদেরকে ন্যায় বিচার পাইয়ে দিবে। এরই সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। আসলে নেহার মতো সবাই পারে না সিস্টেমের বিরুদ্ধে গিয়ে লড়াই করতে, কিন্তু একবার সাহস করলেই পুরো সিস্টেমকেই একটু হলেও বদলানো যায়। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।